আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকের ক্লাসে আলোচনা করব রাজশাহী বোর্ড 2025। এর পূর্বে এই অধ্যায় থেকে আমরা দুইটা ক্লাস করেছি বেসিকের উপর। সেই দুইটা ক্লাস দেখে এসে এই ক্লাসটা করতে আসবেন। আচ্ছা, এই প্রশ্নে আমাদের রাজশাহী বোর্ড 2000 প্রশ্নে যে তিনটা প্রশ্ন আমাকে করতে বললো, প্রথমে করতে বললো মাস শেষে প্রাপ্য হিসেবের পরিমাণ নির্ণয় করো। এখানে প্রাপ্য হিসাব বলতে কী বোঝাচ্ছে? প্রাপ্য হিসাব বলতে বোঝাচ্ছে ব্যবসায়ী প্রতিষ্ঠান যে মানুষ থেকে যেই টাকাগুলো পাবে সেগুলোকে প্রাপ্য হিসাব বলতেছে। আমি বারবার বলে আসি আমার ভিডিওতে, আমরা যখন অঙ্ক করব আমরা নিজেরাই এই প্রতিষ্ঠানের মালিক মনে করব। এখানে মিস্টার আবির যিনি বলতেছে সেটা মনে করো তুমি। এখন যারা ভিডিও দেখছো তুমি মনে করো মিস্টার আবির, অর্থাৎ এই প্রতিষ্ঠানটা তোমার মনে করো। এখন প্রাপ্য হিসাব মানে কি? তুমি যেগুলো পাবে, অর্থাৎ আমি যেগুলো পাইতাম এবং দিতাম এগুলো যোগ বিয়োগ করে আমার যেটা পাবো সেটা আমার হিসাব করতে বলতেছে ক নম্বরে। আচ্ছা, 2 নম্বরে কত বলো? আধুনিক পদ্ধতিতে 2, 6, 15 ও 30 তারিখের লেনদেনগুলো হিসাবে শ্রেণী বিভাগ দেখাও। হিসাবের শ্রেণী বিভাগ কীভাবে করতে হয় আমরা একটা সামান্য আইডিয়া দিয়েছিলাম এর পূর্বে ক্লাসে, অর্থাৎ 2 নম্বর ক্লাসে, ওটা দেখে আসতে পারো। এরপরে করতে বললো বিবরণী চকে 1, 2, 3, 22 এবং 25 তারিখের লেনদেনগুলোর প্রভাব দেখিয়ে হিসাব সমীকরণ প্রস্তুত করো। আমরা হিসাব সমীকরণের উপরও একটা সম্পূর্ণ ক্লাস করিয়েছি, ওইটাও দেখে আসতে পারো একটু তোমার বেসিকটা স্ট্যান্ডার্ড হওয়ার জন্য। এখন আমরা করব ক নম্বর প্রশ্ন, প্রাপ্য হিসেবের পরিমাণ। আমরা লেনদেনটা পর দেখলে বুঝতে পারবো এখানে কি পাচ্ছি বা কি দিছি। উপর হলো মিস্টার আবির 1 এপ্রিল 2024 তারিখের নগদ 20,800 টাকা ও 10,200 টাকা মূল্যের যন্ত্রপাতি নিয়ে মেরামত ব্যবসা চালু করে। মেরামত প্রতিষ্ঠান মানে হচ্ছে কোনো মেকানিক্যাল দোকান মনে করো, অথবা মোবাইল সার্ভিসিং দোকান মনে করো এটাকে। সে কী করলো? ব্যবসা শুরু করার সময় নগদে আনছিল সে 20,800 টাকা এবং 10,200 টাকার যন্ত্রপাতি, অর্থাৎ আমি ধরে নিতে বলতেছি মোবাইল মেরামতের দোকান এটা আর কি। সে 10,200 টাকার বিভিন্ন মেরামতের যন্ত্রপাতি নিয়ে এই ব্যবসায় খুলে বসলো। ওই মাসে তার এই লেনদেনগুলো হলো। এখানে কি হলো? এপ্রিলের 2 তারিখ, এটা তারিখ মনে করিও। 2 মাসের ভাড়া প্রদান 6,000 টাকা, অর্থাৎ সে যে দোকানে সে বসলো সেখানে ভাড়া দিছে 6,000 টাকা। তাহলে এখানে তো আমি খুঁজছি কোনটা, আমার 1 নম্বর খুঁজছে প্রাপ্য হিসেবে, এটা আমি পাচ্ছি না, তো এটা তো আমি দিছি, তাহলে এই লেনদেনটা আসবে না। 2 নম্বরটা মেরামত সেবা প্রদান নগদে। মেরামত সেবা প্রদান করছে নগদে 19,800, বাকিতে 2,400 টাকা। তার মানে কি দাঁড়ালো? সে মেরামত করলো, অর্থাৎ মনে করে একটা মোবাইল সার্ভিসিং করে দিল বা কিছু মোবাইল সার্ভিসিং করে দিল, তার মধ্যে দুইভাবে বা একজনকে করে দিল, সেখানে সে এই টোটাল এই 2টা টাকা যোগ করে যত আসবে সে তার কাছে এই টাকাটা পাইতো। তার মধ্যে তাকে নগদ দিয়ে গেছে 19,800 টাকা, অর্থাৎ সে দিয়ে দিয়েছে 19,800 টাকা। সে বলতেছে ভাই আমি 24 টাকা পরে দিয়ে দেবো, তার মানে এটা বাকি। তার মানে কী দাঁড়াচ্ছে? এটা আমি পাবো, অর্থাৎ প্রাপ্য হিসেবের মধ্যে এটা যাবে। তাহলে একটা পাইলাম প্রাপ্য হিসেব কত টাকা? 2400 টাকা। এটা নয় 19,800 নয়, এটা তো আমাকে নগদ দিয়ে দিছে। বাকিতে কোনটা? এটা আমি পাবো, কারণ আমি মেরামতের দোকান মোবাইল সার্ভিসিং করতেছি। এখন তোমরা ভিডিও যারা দেখতেছো তোমরা মনে করো একটা মোবাইল সার্ভিসিং নিয়ে বসছো, তুমি একজন মানুষের কাজ করে দিছো, অর্থাৎ সেবা প্রদান করছো। সে তোমাকে কিছু টাকা নগদে দিছে 19,800, সে বলছে ভাই 2400 টাকা আমি পরে দিয়ে যাব। আশা করি বুঝতে পারছো এই লেনদেনটা। এরপরে আসি আমরা দাঁড়ে সাপ্লাইস ক্রয় করা হলো। এটা ক্রয় করছে, তার মানে টাকা আমার চলে গেছে, তাহলে এটা আসবে না, আমার প্রাপ্য হিসাব করতেছি। 9 তারিখে এসে বলে মেরামত সেবা বাবদ বিল করা হলো। তার মানে কি? মেরামত সেবা দিছি, অর্থাৎ আরেকটা মোবাইল আমি সার্ভিসিং বা সেবা ঠিক করে দিছি, তার বাবদ বিল তৈরি করো, বিল রেডি করছি। বিল রেডি করা মানে কি? টাকাটা পাইছি? না, পাই নাই। মনে করো তুমি শহরে একটা বড় দোকানে মোবাইল সার্ভিসিং করো, গ্রামে ছোটোখাটো দোকান থেকে তোমার কাছে মোবাইল নিয়ে যাই, তাদের সাথে তোমাদের কি আছে? চুক্তি আছে। এখন তোমাকে সে মোবাইল দিয়ে গেছে, মাস শেষে তাদের থেকে বিলটা নাও। এখন তুমি মোবাইল ঠিক করে কত টাকা করলা? 2,000 টাকার একটা বিল করলা। বিলটা কী করবা? যা ঠিক করলো তার কাছে তুমি পাঠিয়ে দিবা। পাঠিয়ে দেওয়ার পর সে তোমাকে টাকা দিবে। তার মানে কি? এই বিল তৈরি করার ফলে এখনও আমি টাকা পাইনি, আমি সেবা দিছি টাকা পাইনি, তার কাছে আমি আরও 2,000 টাকা পাবো। তাহলে এটা প্রাপ্য হিসেবের মধ্যে আসবে। তাহলে এখানে পাইলাম 2400, এখানে পাইলাম কত? 2,000। এরপরটা দেখি মালিক ব্যক্তিগত প্রয়োজনে 2,000 টাকা ব্যবসা হতে উত্তোলন করে নিয়ে গেছে, এখানে কোনো প্রাপ্য হিসেবে লেনদেন নাই। 22 তারিখ বলছে প্রাপ্য হিসাব পথে 1,500 টাকা পাওয়া গেল। তাহলে আমি প্রাপ্য হিসাব কোনটা থেকে পাইছি সেটা বলতেছে না, আমি 2টা পাইতাম। একটা তো হলো 2400 টাকা বাকি পাইতাম, আর একটা হচ্ছে 9 তারিখে এসে একটা বিল করছিলাম 2,000 টাকা, অর্থাৎ আমি 4,000, এটা যোগ করলে 4,400 টাকা পাইতাম। তাদের মধ্যে থেকে আমি পেয়ে গেছি কত? 1,500 টাকা। 1,500 পাওয়া গেল। তার মানে এই 2,400 থেকে 4,400 থেকে আমার এই 1,500 টাকা বিয়ে করতে হবে।
এরপর বলছে আপ্যায়ন বাবদ পরিশোধ, এটা তো আপ্যায়ন অর্থাৎ খরচ, এখানে কোনো প্রাপ্য হিসাব নাই। সাপ্লাইজ ব্যবহার হয়েছে অর্থাৎ কাগজ কলম যেগুলো ছিল তার মধ্যে ব্যবহার হিসাব ব্যয়, তো আমরা প্রাপ্য হিসাব পেয়ে গেছি, তার মধ্যে দুইটা পাইতাম বাকিতে এটা এবং এটা আরেকটা আমরা পেয়ে গেছিলাম, সেটা বাদ দিয়ে দিব। দেখি তো আমাদের উত্তরে কী করছে। বাকিতে মেরামত সেবা প্রদান কত টাকা, 2400 টাকা। এই কথাটা তোমরা যেভাবে পারো লিখতে পারো, নিজেরা মিলিয়ে, সমস্যা হবে না। এবার বই এভাবে লিখছে বিদ্যা এভাবে লিখতে হবে না, তোমরা লিখতে মেরামত সেবা প্রদান এভাবে লিখতে পারো, সমস্যা নেই। কত টাকা, 2400 টাকা। দেখো এখানে 2400 টাকা আছে কিনা, এই দেখো 2400 টাকা বাকিতে। এরপরটা কি আমাদের, তারপরটা বললাম মেরামত সেবা বাবদ বিল করা হল 2000 টাকা। আমরা বিল করা বলছিলাম না, এখানে দেখো এই মেরামত সেবা বাবদ বিল, এখানে কী লিখতে পারো, সেবা বাবদ বিল করা হলো 2000 টাকা, এখানেও এবার লিখে দিলাম। এখন দুইটাই যোগ করে কত আসলো, 4400 টাকা। এটা আমি প্রাপ্য হিসাব বাবদ মানুষ থেকে পাবো। এখন 15 তারিখে 22 তারিখে এসে আমাদের একজন প্রাপ্য হিসাব টাকা দিয়ে দিছে। দেখো প্রাপ্য হিসাব হতে 1500 টাকা পাওয়া গেল। তাহলে যেগুলো পাইতাম সেগুলো থেকে যখন কেউ দিয়ে দেয়, সেগুলো আমাকে কী করতে হবে, বিয়োগ করে দিতে হবে না, যেটা দিয়ে দিছে সেটা, সেজন্য আমরা কী বলছি, প্রাপ্য হিসাব থেকে পাওয়া গেল, সেজন্য এখানে বিয়োগ দেওয়া হয়েছে 22 তারিখ দিয়ে। দেখো 1500 টাকা, 4400 থেকে 1500 টাকা বিয়োগ করে দিলে আমার আসবে কত, আমার আসবে হচ্ছে 2900 টাকা। আশা করি বুঝতে পেরেছো বিষয়টা। ক নম্বরটা আমাদের করা শেষ। এরপরটা কী করতে বললাম আমরা একটু দেখি এখন। ক নম্বরটা আধুনিক পদ্ধতিতে 2, 6, 15 এবং 30 তারিখের লেনদেনগুলো হিসাবে শ্রেণী বিভাগ দেখাও। হিসাবে শ্রেণী বিভাগ মানে কি, যে হিসাবগুলো আসবে সেই হিসাবগুলো কোনটা কোন শ্রেণীর মধ্যে, অর্থাৎ কোনটা কোন হিসাব সেটা আমাদের বলতে হবে। প্রথমে আমরা জাবাদা করব, জাবাদা আমরা সকলেই জানি। প্রথমে জাবাদা করব, জাবাদা করার পর পাশে লিখে দিতে হবে এই নগদান আসলে মনে করো নগদ সম্পত্তি হিসাব, তারপর যদি মনে করো বেতন আসছে বেতন ব্যয় হিসাব, এভাবে লিখে দিতে হবে। এখন দুইটা করার আগে আমরা একটু হিসাবগুলো একটু চিনে নিই। আমি অঙ্কে যে হিসাবগুলো আসবে সেগুলো একটু প্রথমে রেখেছি। আমরা 5 ধরনের হিসাব নিয়ে কাজ করি হিসাব বিজ্ঞানে: সম্পদ, ব্যয়, আয়, দায়, মালিকানা শর্ত। উত্তরণটা হচ্ছে মালিকানা শর্তের অর্থ। এখানে যেগুলো লাল মার্ক দিছি এগুলো হচ্ছে আজকের অঙ্কে প্রয়োজন হবে। অগ্রিম বেতন, অগ্রিম বেতন কি, সম্পত্তি। অগ্রিম বেতন সম্পত্তি। অগ্রিম বেতন কীভাবে সম্পত্তি হয়, বেতন তো আমরা জানি ব্যয়। মনে রাখবা খরচের পূর্বে যদি অগ্রিম থাকে, খরচের পূর্বে যদি অগ্রিম লেখাটা থাকে তাহলে সম্পত্তি হয়ে যায়। কীভাবে সম্পত্তি হয় দেখো, তোমার একটা প্রতিষ্ঠান আছে, ওই মেরামতের দোকান বললাম না অঙ্কটা, তুমি মনে করো মেরামতের দোকান দিছো, তো ওই দোকানে তুমি একজনে করতে পারতেছো না, তোমার আরেকজন মানুষ রাখতে হচ্ছে। তুমি আরেকজন মানুষ রাখছো, তাকে 5000 টাকা মনে করো মাসে বেতন দাও। এখন সেই বলতেছে যে ভাই আমার আজকে এই মাসে আমার একটু সামনের মাসের বেতনটা সহ দিয়ে দেন। তাহলে এই মাসে পাওয়ার কথা সে 5000, তুমি তাকে আরও 2 মাসের টাকা বেশি দিছো মনে করো। তো 2 মাসের কত টাকা বেশি দিছো, 10,000 টাকা। এক মাসে 5000 হলে 2 মাসে কত হয়, এক মাসে 5000 হলে 2 মাসে 10,000, তুমি 10,000 টাকা বেশি দিয়ে দিও। সে পাওয়ার কথা 5000, দিছো 10,000, তার মানে কি উল্টো তার থেকে তুমি পাবা, অর্থাৎ তাকে অগ্রিম দিয়ে দিছো। মনে করো তাকে জানুয়ারি মাসের বেতন দিচ্ছ, সে বলতেছে যে আমাকে ফেব্রুয়ারি মাসের বেতনটা একসাথে দিয়ে দেন, তা আমার লাগতেছে, তখন তুমি ফেব্রুয়ারি মাসের বেতনটা দিয়ে দিলা। তাহলে সে তোমার জন্য তো ফেব্রুয়ারি মাসে এখনো কাজ করা নাই মনে করো, তাহলে কাজ করা নাই বিদায় এখন উল্টো তার থেকে তুমি পাবা। তাহলে আমি তাকে অগ্রিম দিয়ে দিছি সামনের মাসের টাকাটা, মনে করো এই মাস জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাসের টাকাটা তাকে আমি কি দিয়ে দিলাম, অগ্রিম দিয়ে দিলাম। অগ্রিম দিয়ে দিলে কী হয়, তার থেকে আমি উল্টো টাকাটা পাবো। তাহলে প্রতিষ্ঠান বা আমি যদি কারো কাছে কোনো টাকা পাই সেটা সম্পত্তি হয়ে যায়। সে অন্য খরচের পূর্বে যদি কোনো অগ্রিম থাকে সেটা সম্পত্তি লিখতে হবে, এটা মনে রাখলে হবে। এরপর এটা শিখছি আর যন্ত্রপাতি। যন্ত্রপাতি আমরা জানি সম্পদ, কারণ দীর্ঘদিন ইউজ করবো একবার কেনার পর। প্রাপ্য হিসাব, কোনো কিছু কারো কাছে পাইলে সেটা কি হিসাব, প্রাপ্য হিসাব, বা প্রতিষ্ঠান কারো কাছে পাইলে সেটা প্রাপ্য হিসাব, সেটা সম্পত্তি। এরপর সাপ্লাইসও সম্পত্তি। আমরা সাপ্লাইস খরচ কিন্তু ব্যয়। এরপর আসি ব্যয়ের মধ্যে আমরা এটা একটু শিখে নিই। ক্রয় তো আমরা জানি ব্যয় হিসাব, ক্রয়টা একটু দেখে নিলাম। এরপর ভাড়া কী হিসাব, ব্যয় হিসাব। আবার সাপ্লাইস খরচ হচ্ছে আবার কী হিসাব, ব্যয় হিসাব। এগুলো আমার সাথে সাথে একটু মুখস্থ করে ফেলে, এখনই মুখস্থ করে ফেলো, কারণ এগুলো আমার জাবাদা করতে হবে। আয়ের মধ্যে দেখো এখানে বিক্রয় মানে বিক্রি করে তো আমরা আয় করি, সেজন্য এটা আয়ের মধ্যে আসছে। কমিশন আয় হিসাব। সেবা আয়, এটা খুব গুরুত্বপূর্ণ, সেবা আয়ও কিন্তু আয় হিসাব। অর্থাৎ প্রতিষ্ঠান যে সেবামূলক হয় সেখানে যে সেবাটা দেওয়া হয় সেটা আয় হিসাব। এরপর আসছে দায় মানে কি, দায় মানে হচ্ছে প্রতিষ্ঠান থেকে টাকা পাইলে সেটা দায়, কি নামে পাই সেটা দায় আর কি। প্রদেয় হিসাব মানে প্রদান করতে হবে, সেটা দায় হিসাব। এরপরে মালিকানা সত্ত্বের মধ্যে দেখিয়েছি শুধু একটাই, মূলধন আর উত্তোলনটা আলাদা করে দেখিয়েছি। এইসবগুলো একটু মুখস্থ করে ফেলো, যাদের মুখস্থ আছে প্রয়োজন নেই। এখন আমরা জাবাদা শিখব।
ক নম্বরটা, এটা শিকার আগে আমরা একটু এই অংশটা দেখে আসি। সবারই জানা আছে, তবুও একটু বলে দিচ্ছি। সম্পদ এবং ব্যয় আমাদের 5 ধরনের হিসাব। সম্পদ, ব্যয়, আয়, দায়, মালিকানা। তো এটা 5 ধরনের হিসাব আমরা জানি। সম্পদ এবং ব্যয় যদি বৃদ্ধি পায় ডেবিট হয়। সম্পদ এবং ব্যয় বৃদ্ধি পেলে কী হবে? ডেবিট। দেখো, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। অর্থাৎ সম্পদ ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। একইভাবে আয়, দায়, মালিকানা সত্ত্ব বা আয়, দায়, মূলধন। এখানে মূলধনের জায়গায় মালিকানা শর্ত দিও। আয়, দায়, মালিকানা শর্ত যদি বৃদ্ধি পায় ক্রেডিট, তিনটা দেখো, বৃদ্ধি পেলে ক্রেডিট, বৃদ্ধি পেলে ক্রেডিট, বৃদ্ধি পেলে ক্রেডিট, আর হ্রাস পেলে ডেবিট হবে, হ্রাস পেলে ডেবিট। তাহলে সংক্ষেপে আমরা শিখতে পারি সব বৃদ্ধি ডেবিট, আদম বৃদ্ধি ক্রেডিট। সব মানে দন্তীয় স দিয়ে আমি সম্পদ বলেছি, ব দিয়ে ব্যয়, অর্থাৎ সম্পদ এবং ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। আরটা হচ্ছে আদম, আদম দিয়ে সরাইয়া দিয়ে আয়, আর দ দিয়ে দায়, ম দিয়ে মালিকানা সত্ত্ব। আয়, দায়, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা দেখব বৃদ্ধি কিভাবে পাই সেই বিষয়টা। এখন 2 তারিখটা দেখি। বৃদ্ধি পাওয়ার আগে এই কাজটা আমরা দেখে আসি আগে। এখানে আসছে 2 তারিখে। 2 তারিখ কি বলতেছে এখানে? 2 মাসের ভাড়া প্রদান করা হলো। এখন আমাকে কী করতে হবে? জাবাদা করতে হবে, তারপর শ্রেণী করবো আর কি। 2 মাসের ভাড়া প্রদান, আমাদের কাজ হলো এখান থেকে হিসাবটা খুঁজে নেওয়া। এখানে কোনটা হিসাব? ভাড়াটা হচ্ছে হিসাব। ভাড়াটা কি? হিসাব। তাহলে ভাড়া কি হিসাব? আমরা জানি ব্যয় হিসাব। এই তো ভাড়া, ব্যয় হিসাব। ভাড়া এখানে নাই, ভাড়া এ ব্যয় হিসাব। এখন এখানে বলতে 2 মাসের দিছি। আমাদের অঙ্ক কোন মাসের? এপ্রিল মাসের। কিন্তু আমি 2 মাসের দিয়ে দিছি, তো এপ্রিল মে 2 মাসেরই দিয়ে দিছি। এপ্রিল মে মাসেরও দিয়েছি মনে করো। 2 মাসে দেওয়া মানে কি? আমাদের এই অঙ্কটা তো এপ্রিলের, তার পরের মাসে দেওয়া মানে কি? অগ্রিম আমি তাকে দিয়েছি। এখন ভাড়াটা শুধু ভাড়া থাকলো না, সেটা কি হয়ে গেল? অগ্রিম ভাড়া হয়ে গেল। এখন অগ্রিম ভাড়া কি সেটা তো জানতে হবে। অগ্রিম ভাড়া হচ্ছে সম্পত্তি। অগ্রিম ভাড়া কি? সম্পদ। তাহলে সম্পত্তি বাড়তেছে নাকি কমতেছে? এখানে অগ্রিম ভাড়া বাড়তেছে। কেমনে বাড়ে সেটা একটু দেখে নিই। আমাদের মনে করো এগুলো একটা হিসাবের কলাম আর কি, প্রত্যেকটা এগুলো হিসাব রাখি আমি। এখানে অগ্রিম ভাড়া আমি 6,000 টাকা লিখলাম। দেওয়ার পর আমাদের অঙ্ক শেষ করতে হয় ডিসেম্বর মাসে গিয়ে। এখনও কি মাস? এপ্রিল মাস। আমাদের এগুলো খরচের খাতা, মনে করো সম্পত্তির কলাম আমরা লিখে রেখেছি খাতায়। এখন এখানে অগ্রিম ভাড়া আমরা লিখলাম 6,000। এরপরে মনে করো জুন মাসে এসে আবার অগ্রিম দিলাম, তাহলে আবার 5,000 টাকা লিখতে হবে। এরপরের মাসে মনে করো নভেম্বরে গিয়ে আবার অগ্রিম দিলাম, আবার লিখতে হবে। তাহলে বাড়তেছে না আমি কমতেছে? অবশ্যই বাড়তেছে। এগুলো যোগ করলে আমার খরচ বাড়বে না? তাহলে বাড়তেছে। বাড়লে আমাদের কী করতে হয়? সম্পদ বাড়লে অগ্রিম ভাড়া সম্পত্তি, সম্পদ বাড়লে কী করতে হয়? ডেবিট করতে হয়। তাহলে আমরা একটা হিসাব পেয়ে গেলাম, সেটা কি? অগ্রিম ভাড়া ডেবিট একটা পাইলাম। কী হিসাবে? সম্পদ বাড়ছে বিদায় আমরা ডেবিট করলাম। এখন আরেকটা হিসাব আমাদের দেখতে হবে। প্রতিটাতে 2টা হিসাব অবশ্যই হবে, অনেক সময় 3টাও হতে হয় বা 4টাও হয়। তাহলে এখানে তো পেয়ে গেলাম অগ্রিম ভাড়া ডেবিট, সেটা সম্পত্তি হিসাব। এরপর এই ভাড়াটা প্রদান করছি। কিভাবে প্রদান করছি? অবশ্যই আমি আমার নগদ ডয়ার থেকে প্রদান করছি। কোনো কথা বলা নাই যখন এখানে চেক বা নগদ কোনো কথা উল্লেখ নেই। কোনো কথা উল্লেখ না থাকলে ধরে নিতে হবে আমি সেটা নগদে প্রদান করছি। নগদ মানে আমি বলতেছিলাম কোনটাকে? আমার ব্যবসায়ের ডয়ারটা, মনে করো যেখানে আমি টাকা রাখি সেটা, সেখান থেকে প্রদান করছি। মনে করো আমার ডয়ারে প্রথমে ছিল আমি 20,800 টাকা আনছিলাম, সেখান থেকে আমি তাকে আমার ভাড়া দিয়ে দিলাম 6,000। তাহলে আমার অগ্রিম ভাড়া কমতেছে না? কমে যাচ্ছে তো। তাহলে আমার কমতেছে কি? নগদ কমে যাচ্ছে না? অগ্রিম ভাড়া না, সরি, নগদ কমে যাচ্ছে তো। অগ্রিম ভাড়া বাড়ছিল 6,000 টাকা, আবার দিছি কোথা থেকে? নগদ থেকে। আমার নগদ কমে যাচ্ছে। এখন কোনটা কোন হিসাবের মধ্যে ফেলি? অগ্রিম ভাড়া কি? অগ্রিম ভাড়া হচ্ছে সম্পত্তি হিসাব। সব বৃদ্ধি অর্থাৎ সম্পদ বৃদ্ধি ফেলে ডেবিট, তাহলে অগ্রিম ভাড়া ডেবিট। নগদ কী হিসাব? নগদও কী হিসাব? সম্পত্তি হিসাব। তাহলে সম্পদ এখানে কী পাচ্ছে? মাইনাস মানে হ্রাস পাচ্ছে। তাহলে সম্পদ হ্রাস পেলে কী করতে হবে? ক্রেডিট করতে হবে। তাহলে জাবাদাটা কী হলো? অগ্রিম ভাড়া হিসাব ডেবিট, সম্পত্তি বৃদ্ধি পাচ্ছে বিদায়, আবার নগদ নামে সম্পত্তি হ্রাস পাচ্ছে বিদায় নগদান হিসাব ক্রেডিট। আশা করি বুঝতে পেরেছ এই জাবাদাটা। তোমরা জানো, তবু আমি বিস্তারিত একটু বলে দিচ্ছি যারা একেবারে নয় তাদের জন্য। দেখো, অগ্রিম ভাড়া ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, এটা হচ্ছে সংশ্লিষ্ট হিসাব। আমরা করতেছি হিসাবে শ্রেণী বিভাগ। এখন আমরা এটা কোন হিসাবে পড়ছি সেটা দেখাই দিতে হবে। অগ্রিম ভাড়া কী হিসাব? সম্পত্তি হিসাব। কীভাবে বুঝলাম? আমি বললাম খরচের আগে যদি অগ্রিম থাকে সেটা সম্পত্তি হিসাব। এরপরে নগদান হিসাবটা সম্পত্তি আমাদের ডাইরেক্ট মুখস্থ করতে হবে। আশা করি বুঝতে পেরেছ। এরপরটা আমরা দেখি। এরপরটা অত বিস্তারিত বলবো না, আমরা দ্রুত করার চেষ্টা করব। এরপর কয় তারিখ বলো? 6 তারিখ। 6 তারিখ কী ঘটনা ঘটলো দেখো তো এখানে। 6 তারিখ বলতে দাঁড়ে সাপ্লাইস ক্রয় করা হলো। দাঁড়ে কিনছি। দাঁড়ে কিনা মানে ক্রয় করে কে? আমি। তুমি কিনছো। তাহলে তুমি কিনতে গেলো, বাজারে গেলা তোমার দোকানের জন্য বা শহরে গেলা, সেখান থেকে সাপ্লাইস কিনে নিয়ে আসছো। এখন সাপ্লাইস কি হিসাব? সাপ্লাইস হচ্ছে সম্পত্তি। তাহলে সাপ্লাইস কিনলে
এই সম্পত্তিগুলো বাড়তেছে না। তোমার মনে করো দোকানে কাগজ কলম ছিল আগে 3টা, তারপরে কাগজ কলম পেন্সিল এগুলো আর কি, কাগজ কলম পেন্সিল এক্সট্রা যা আছে সেগুলো সাপ্লাইজ। এখন তুমি সাপ্লাইজ নিয়ে আসলা ক্রয় করে, আগে ছিল 3টা, বাজার থেকে নিয়ে আসলা আর 5টা বাড়লো, সাপ্লাইজ বাড়লো। সাপ্লাইজ সম্পত্তি নেবে, সম্পত্তি বৃদ্ধি পেলে সম্পত্তি কী করতে হয়? ডেবিট। সব বৃদ্ধি ডেবিট আমরা বলছিলাম, সম্পত্তি বৃদ্ধি সম্পত্তিকে ডেবিট, তাহলে সাপ্লাইজ ডেবিট করলাম। এরপরে এই টাকাটা দিছি নাকি দিই নাই? এখনও দিই নাই। এটা একটু দেখে আসি, সাপ্লাইজ ডেবিট করলো, দেখো এখানে সাপ্লাইজ ডেবিট কী হিসাব? সাপ্লাইজ সম্পত্তি হিসাব। এরপরে আমরা দেখব দাঁড়ে, টাকাটা আমরা এখনও কী করি নাই? এখনও দিই নাই। তাহলে দিই না মানে সে আমার কাছে পাবে, তাহলে প্রতিষ্ঠান থেকে যে পাই তার নাম প্রদেয় হিসাব, যে পাই তার নাম কি? প্রদেয় হিসাব। এখন প্রদেয় হিসাব কি? প্রদেয় হিসাব হচ্ছে দায়, আমরা সূত্রের মধ্যে ফেলে করবো সবসময়। প্রদেয় হিসাব হচ্ছে দায়, দায় বাড়তেছে নাকি কমতেছে? দেখো এখানে প্রদেয় হিসাব আমরা লিখি, হিসাব কীভাবে বাড়ে সেটা দেখানোর জন্য আমরা এখানে দেখাচ্ছি। প্রদেয় হিসাব মনে করো 5,000 টাকা প্রদেয় হিসাব আমার কাছে পাচ্ছে, এপ্রিল মাসে পাচ্ছে। এরপর মাসে গিয়ে মনে করো আবার কেউ পাবে আমার থেকে 5,000 টাকা, এরপর মাসে মনে করো আমার কাছে কেউ পাবে 2,000 টাকা। আমরা ডিসেম্বর মাসে হিসাব করবো যে বাড়তেছে নাকি কমতেছে? বাড়তেছে। প্রদেয় হিসাব বাড়তেছে। প্রদেয় মানে কি? দায়। তাহলে দায় বাড়লে কী করতে হয়? ক্রেডিট করতে হয়। তাহলে প্রদেয় হিসাব আমরা কী করে দিব? ক্রেডিট করে দিব। তাহলে জাবাদারা সম্পূর্ণ কী দাঁড়ালো? এখানে জাবাদারা দাঁড়ালো, এখানে সাপ্লাইজ ক্রয় করছি, সাপ্লাইজ নামে সম্পত্তি বৃদ্ধি পাইছে, সাপ্লাইজ ডেবিট, দ্বারা কিনছি বিদায় প্রদেয় হিসাব ক্রেডিট দিছে কিনা দেখো। এখানে দেখো সাপ্লাইজ হিসাব ডেবিট, সাপ্লাইজ হিসাব ডেবিট, আর প্রদেয় দায় নামে ক্রেডিট, এই প্রদেয় দায় হিসাব। আশা করি বুঝতে পেরেছ। এরপরটা আমরা দেখি এখন 15 তারিখ। 15 তারিখ কী বললো? মালিক ব্যক্তিগত প্রয়োজনে 2,000 টাকা ব্যবসা হতে উত্তোলন করেছে। সহজ ভাষায় মালিক ব্যবসা থেকে তুলেছে কত টাকা? 2,000 টাকা উত্তোলন করেছে। উত্তোলন করলে সহজভাবে উত্তোলনকে ডেবিট করে দিব। উত্তোলন কি? ডেবিট। উত্তোলন মালিক মূলধন দিলে মূলধনকে ক্রেডিট করতে হয়, উত্তোলন করলে উত্তোলনকে ডেবিট করে। এখন কি তুলছে কি পূর্ণ নাকি নগদ টাকা? এই নগদ টাকা 2,000 টাকা। নগদে তুলছে না কিসে তুলছে সে কথাটা এখানে নাই, না থাকলে আমরা নগদে ধরে নিব। নগদে তুলছে 2,000 টাকা, তাহলে উত্তোলনকে তো আমরা ডেবিট করে দিলাম, উত্তোলন কি করে দিলাম? ডেবিট করে দিলাম। তাহলে নগদে তুলছে বিদায় নগদ থেকে তুলছে, তাহলে তুললে ব্যবসা থেকে নগদের ডয়ার থেকে তুললে নগদ কমবে নাকি বাড়বে? অবশ্যই নগদ কমবে। নগদ কি হিসাব? সম্পত্তি হিসাব। সম্পত্তি কমলে সম্পত্তি করতে হয়, ক্রেডিট করতে হয়। তাহলে উত্তোলন হিসাব ডেবিট, নগদ নামে নগদান হিসাব ক্রেডিট। উত্তোলন হিসাব ডেবিট, উত্তোলন মালিকানা শর্ত। উত্তোলন কি হিসাব? মালিকানা শর্ত হিসাব। আর নগদ তো সম্পত্তি হিসাব আমরা সকলে। এরপরটা আমরা দেখি 30 তারিখ। 30 তারিখ কী বললো? সাপ্লাইজ ব্যবহার হয়েছে কত টাকা? 800 টাকা ব্যবহার হয়েছে। মানে কি? আমি সাপ্লাইজ কিনছিলাম 6 তারিখ কিনছিলাম, তার মধ্যে এখন ব্যবহার হয়ে গেছে। যখন কিনছিলাম সেটা সম্পত্তি হয়ে গেছে, সম্পত্তি ছিল। এখন যখন সেগুলো ব্যবহার করে ফেলছি, মনে করো কাগজ কিনছিলাম, খাতা কিনছিলাম ব্যবসার জন্য লেখার জন্য 10টা, তার মধ্যে 5টা ব্যবহার হয়ে গেছে। এই 5টার মূল্য ছিল যে হচ্ছে 800 টাকা। সাপ্লাইজ ব্যবহার হয়ে গেলে সেটা খরচ হয়ে যায়, সাপ্লাইজ খরচ লিখতে হয়। সাপ্লাইজ খরচ কি? সাপ্লাইজ খরচ ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট। এটা মনে রাখবে যাওয়াটা একদম। সাপ্লাইজ খরচ ডেবিট, দেখো সাপ্লাইজ খরচ ডেবিট, সাপ্লাইজ খরচ ডেবিট, উপরে লেখা মানে ডেবিট আর কি। উপরটা প্রথমে কি লিখতে হয়? এটা ডেবিট লিখতে হয়। এরপর সাপ্লাইজ খরচ, সাপ্লাইজ হিসাব ক্রেডিট। সাপ্লাইসের পাশে খরচ লাগিয়ে দিলে সেটা ব্যয় হয়ে যায়। সাপ্লাইজ খরচ সেটা যখন 800 টাকা ব্যবহার করে ফেলছি, সাপ্লাইজ খরচ হিসাব ডেবিট, আর সাপ্লাইজ হিসাব ক্রেডিট। এখানে ডেবিট ক্রেডিট দেয় না আর কি, উপরে লিখে মানে ডেবিট ধরে নিলাম, নিচে লিখে মানে ক্রেডিট দিলাম। সাপ্লাইজ খরচ এখানে লিখে খরচ কী হিসাব? ব্যয় হিসাব। আর সাপ্লাইজটা আমরা কী হিসাব শিখেছি? সম্পদ হিসাব। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা দেখব হিসাব সমীকরণটা। আমরা এটা একেবারে খাতা কলমে করিয়ে দেখো। কলমটা কীভাবে আঁকতে হয়? তারিখ, সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। এখানে এ দিতে হবে না, আমি তবুও দেখেছি। আমরা সুদ সমীকরণটা হচ্ছে এ সমান এল প্লাস ওই। এখন আমরা দেখব গ নম্বরটা, বিবরণী ছকে 1, 2, 3, 22 ও 25 তারিখের লেনদেনগুলো প্রভাব দেখিয়ে হিসাব সমীকরণ তৈরি করো। আচ্ছা, কলমটা অঙ্কন করে রেখেছিলাম। আমাদের কলমটা কীভাবে অঙ্কন করতে হয়? তারিখ, তারপর হচ্ছে সম্পদ পাশ থাকে, অর্থাৎ আমাদের হিসাব সমীকরণ প্রভাব মানে এ সমান এল প্লাস ওই, সেটা তৈরি করা। এটা প্রত্যেকটা পরীক্ষায় তুমি দেখো 25 সালের প্রশ্নগুলো উল্টে দেখো, এখনই দেখো, তোমরা দেখো প্রত্যেকটা প্রশ্নে এই প্রশ্নটা আসছে। তাহলে এই প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, আমরা একটু ভালো করে মন দিয়ে পড়লে এটা বুঝতে পারবো। তাহলে এখানে কী কী থাকে? প্রথমে তারিখের কলাম, এই কলামটা এবং এই কলামটা, লাস্টের কলামটা, অর্থাৎ এই কলামটা আর এই কলামটা সব সময় থাকে, এই দুইটা কলাম আমরা অঙ্কন করে ফেলবো প্রথমে। তারপর আমাদের একটু পরে দেখে নিতে হয়, প্রশ্নটা বুঝে তারপর আমাদের সম্পদ কোনটা দায় কোনটা দেখে নিতে হয়। আমরা যখন ক নাম্বার করে ফেলছি, খ নাম্বার করছি, দেখো এটা তো জাবাদা করছি অনেক,
সেই তারিখগুলোর মধ্যে পড়লে এখান থেকে হিসাবগুলো আমরা নিয়ে আসতে পারি। কলামটা কীভাবে করতে হয়, তারিখ, প্রথমে লিখব তারিখ, তারপর সম্পদ, একবার থাকবে সম্পদ সমান চিহ্ন, তারপর দায় প্লাস মালিকানা শর্ত, এটা হচ্ছে মূল কলাম। এখন এই সম্পত্তির ভিতর আমাদের যে যে তারিখগুলো করতে বললো সেখানের মধ্যে যদি কোনো সম্পত্তির নাম আসে আমরা এই কলামগুলোতে লিখব। তোমরা পরীক্ষায় নিজেদের মতো কলাম তৈরি করে নিতে পারো, যতটা হিসাবে ততটা, আমি পূর্বে করে নিলাম আমাকে। এরপরে সমান চিহ্ন, এরপরে দায়, এই দায় পাশে যদি কলাম আসে একটু স্পেস লাগবে, দুইটা কলাম মতো, আমার এখানে দুইটা আসবে আশা করি, সেজন্য আমি দুইটা করে রাখলাম, তোমাদের একটা আসলে একটা করতে পারো। আর মালিকানা সত্ত্বের মধ্যে একটাই কলাম, এখানে কি কি আসে, মূলধন যোগ আয় বিয়োগ ব্যয় বিয়োগ উত্তোলন, এই হিসাবগুলো এখানে হবে, এই আইটেমগুলো এখানে আসবে, এখানে যোগ বিয়োগ হবে আর কি, মূলধন যোগ আয় বিয়োগ ব্যয় বিয়োগ উত্তোলন। কিছু কিছু বইয়ে তোমরা দেখবা উপরে মূলধন লিখছে, এখানে মূলধন লিখছে, তারপর যোগ বিয়োগ করতেছে। এখন আমরা দেখি কি কি হিসাব আছে, সেগুলো আমরা একটা দেখে আসবো। আমাদের 1 তারিখ, 1 তারিখ কী ঘটলো একটু দেখে আসি। 1 তারিখ হচ্ছে মিস্টার আবির 1 এপ্রিল 2024 তারিখে নগদ 20,800 টাকা ও 10,200 টাকা মূল্যের যন্ত্রপাতি মেরামত ব্যবসা শুরু করলো। তাহলে এখানে দুইটা হিসাব আছে, হিসাবগুলো তোমাদের চিনতে হবে, আমি বারবার বলে আসছি, শিখে আসছি একটু আগে। নগদ একটা হিসাব, আরটা হচ্ছে যন্ত্রপাতি একটা হিসাব। এখন দুইটাই কী হিসাব, এগুলোকে কী হিসাব বলা হয়? নগদ হচ্ছে সম্পত্তি হিসাব, নগদ কী হিসাব, সম্পত্তি হিসাব, আমরা অনেকবার বলছি। আর এখানে আরেকটা হিসাব হচ্ছে যন্ত্রপাতি, অর্থাৎ নগদ দিছিল 20,800 আর যন্ত্রপাতি দিছিল হচ্ছে 10,200। তাহলে নগদ আমরা সম্পত্তি পাশে গিয়ে নগদ নামে একটা কলামে লিখে দিব, কলামেকে সেখানে 20,800 টাকা লিখে দিব। আমরা এখানে যাই এখন প্রশ্নে, এ দেখো সম্পত্তি পাশে নগদ নামে একটা কলাম হবে। কেন নগদ নামে হচ্ছে, আমাদের ওই সম্পত্তির নাম পেলাম, সে অন্য যতটা সম্পত্তির নাম পাবো প্রত্যেকটাকে একবার লিখতে হবে। আর একটা সম্পত্তির নাম পেয়েছিলাম, কী পেলাম সেটা, যন্ত্রপাতি। আমরা একটু তারিখটা দিই প্রথমে, কয় তারিখ আমরা দেখে আসি। তারিখ হচ্ছে এপ্রিল 1 তারিখ, এপ্রিল মাসের 1 তারিখ, অর্থাৎ এপ্রিল 1 তারিখ। নগদ আনছিল কত, 20,800 টাকা, নগদের কলামে 20,800 টাকা দিলাম। যন্ত্রপাতি আনছিল কত, যন্ত্রপাতি আনছিল একটু দেখে আসি, যন্ত্রপাতি আনছিল 10,200 টাকা, অর্থাৎ 20,800 টাকা আনছে নগদ, এই নগদ আনছে 20,800, আর 10,200 টাকার আনছে টাকা মূল্যের যন্ত্রপাতি, অর্থাৎ 10,200 টাকার কলামে আমি যন্ত্রপাতির কলামে 10,200 টাকা দিব। এতটুকু বুঝতে পারছো? এখন আমরা এখানে মূলধনের একটা কলাম আঁকি, মূলধনের সাথে বাকিগুলো যোগ করবি, এখানে মূলধনটা প্রথমে লিখতে পারি, বিভিন্ন বইয়ে দেখ বইটা লিখছে, মূলধনটা লিখলাম এই কলামে, কারণ মূলধনের সাথে বাকিগুলো যোগ বিয়োগ হয়। এই দুইটা টাকা কে দিছে, এই দুইটা টাকা অবশ্যই মালিক ব্যবসা শুরুতে আনছে। এই দুইটা টাকা কে দিচ্ছে, এই মিস্টার আবির। মিস্টার আবিরকে আমি মনে করলাম এখন তুমি ব্যবসা করার সময় এই দুইটা টাকাই নিয়ে আসছো। তাহলে মালিক যখন ব্যবসা শুরু করার সময় যেগুলো দেয় সেগুলোকে বলা হয় মূলধন। নগদ হোক, যন্ত্রপাতি হোক, সম্পদ হোক, আসবাবপত্র হোক, সম্পদ বলে আসবাবপত্র হোক, ক্রয় হোক, যেগুলো দেয় মালিক সবগুলোকে বলা হয় মূলধন। তাহলে মূলধন কোনগুলো হবে, তাহলে এই দুইটাই যোগ করে যায় আসে তাই মূলধন। তাহলে আমরা মূলধন কলামে কি লিখতে পারি, 20,800 প্লাস 10,200, তাহলে টোটাল দিছে মালিকে 31,000 টাকা। এটা ব্যবসা থেকে পাই। আমরা এখন উদ্বৃত্ত নামাবো, বিভিন্ন বই উদ্বৃত্ত নামাই না, আমি উদ্বৃত্ত নামিয়ে দেখাবো, তোমরা এখানে উদ্বৃত্ত নামালে অঙ্কটা সহজ হয় আর কি। এরপর 10,200, এখানে আছে 31,000 টাকা। তোমরা বিভিন্ন বই দেখবো উদ্বৃত্ত নামাই নাই, এখানে যেগুলো বিয়োগ হবে এই কলামে বিয়োগ হলে হচ্ছে ব্র্যাকেট দিয়ে রাখে। তাহলে আমরা উদ্বৃত্ত যদি নামাই আমাদের লাস্টে গিয়ে আর যোগ বিয়োগ করতে হয় না, একসাথে যোগটা নেমে যায়। এখন এরপরের লেনদেনটা দেখি, এরপর লেনদেন কোনটা করতে বললো, 1 তারিখ গেল, আমাদের 2 তারিখ করতে বললো। 2 তারিখ কী ঘটনা ঘটলো, 2 তারিখ বললো 2 মাসের ভাড়া অগ্রিম প্রদান। এখানের মধ্যে হিসাবগুলো খুঁজে বের করি, হিসাবগুলো আমরা করে ফেলছিলাম, যাবো অগ্রিম ভাড়া হিসাব ডেবিট করছিলাম, নগদান হিসাবকে ক্রেডিট করছিলাম। তাহলে সেই দুইটা হিসাব কি, নগদান হিসাব নামে একটা কলাম করেছি। তাহলে আমাদের আরেকটা হিসাব ছিল হচ্ছে অগ্রিম ভাড়া। তাহলে অগ্রিম ভাড়া কি, আমাদের কি হিসাব, অগ্রিম ভাড়া সম্পত্তি হিসাব। তাহলে এখন আমাদের সম্পত্তি পাশে গিয়ে আরেকটা কলাম আঁকতে হবে অগ্রিম ভাড়া নামে। অগ্রিম ভাড়া নামে আরেকটা কলাম, কেন কলাম আঁকলাম সম্পত্তি পাশে, অগ্রিম ভাড়া হচ্ছে সম্পদ। কত টাকা অগ্রিম ভাড়া আমাদের নিচে লিখতে হবে, অগ্রিম ভাড়া কত, 6,000 টাকা। কয় তারিখ, তারিখটা একটু দিই, তারিখটা হচ্ছে 2 তারিখ। অগ্রিম ভাড়া কত লিখলাম, 6,000 টাকা আমরা লিখে দিলাম। এখন এই ভাড়াটা দিছি কোথায় থেকে, আমরা দুইটা হিসাব পাইছিলাম না, এই যে আবার দায়, এখানে আমরা দুইটা হিসাব পাইছিলাম, একটা হচ্ছে ভাড়া অগ্রিম ভাড়া হিসাব আর একটা হচ্ছে নগদান হিসাব। এই ভাড়াটা দিছিলাম আমি নগদ থেকে, তাহলে নগদ থেকে দিছিলাম মানে নগদ কমছে নাকি বাড়ছে, নগদ অবশ্যই কমবে। আমি দিলে এটা আমার নগদের হিসাব বিজ্ঞান করার সময়, এই অ্যাকাউন্টিংটা করার সময় মনে রাখবা এটা হচ্ছে তোমার নগদ ডয়ার, অর্থাৎ ডেস্ক মনে করে যেখানে টাকা তোমরা রাখো, কেউ দিলে আবার কাউকে দিতে হলে এখান থেকে দিয়ে দিই।
তাহলে আমি অগ্রিম ভাড়া দিছি 6,000, সেটা সম্পত্তি হিসেবে সম্পত্তি ভাড়া 6,000 টাকা দেখালাম। এখন সেটা কোথায় থেকে দিছি? আমি নগদ থেকে দিছি, সেজন্য আমি এখানে কি দিয়ে দেখাবো? এখানে আমাকে মাইনাস দিয়ে দেখাতে হবে এই 6,000 টাকা, কারণ নগদ থেকে আমার 6,000 টাকা কমে গেছে। এখন আমরা উদ্বৃত্ত নামাবো, দুই জায়গায় হয়ে গেছে। উদ্বৃত্ত কত? এখান থেকে বিয়োগ করে দিই আমরা। 6,800 থেকে চলে গেলে 14,800 টাকা এখানে হবে। এরপরে এখানে যাই ছিল তাই 10,000 টাকা আমাদের ছিল, 10,200, 10,200 রয়ে গেছে। এখানে 6,000 ছিল, 6,000 রয়ে গেছে। এর পরেরটা এখানে কেউ নাই, লাস্টে মূলধনের কলামে গিয়ে 31,000 ছিল, 31,000 রয়ে গেছে। এখন আমরা দেখবো এর পরের তারিখটা। এখানে কি বললো? এখন 3 তারিখ। 3 তারিখ কী করলো দেখি? মেরামত সেবা প্রদান নগদে 19,800 টাকা, অর্থাৎ তুমি সেবা দিছ, নগদ টাকা পাইছ। তাহলে নগদ পাইলে, নগদ পাইছি না, আগে নগদের কলামে গিয়ে লিখি নগদ বাড়বে নাকি কমবে। এখানে নগদে পাইছি, মনে করো তুমি দোকানে বসে আছো, একজন মানুষকে সেবা দিচ্ছ, অর্থাৎ মোবাইলটি করে সে 19,800 টাকা তোমাকে দিছে। তার মানে তার থেকে টাকাটা নিয়ে তুমি কোথায় রাখবা? তোমার ডয়ারে রাখবে। ডয়ার মানে কি? নগদ। নগদ বাড়বে নাকি কমবে? অবশ্যই নগদ বাড়বে। তাহলে আমি নগদের কলামে গিয়ে আগে 19,900 টাকা এখানে লিখে দিই, বাকিটা পরে দেখতেছি। 19,000 কত টাকা ছিল? 19,800 আমি এখানে লিখে দিলাম। আচ্ছা, একটা জায়গায় লিখছি। এটা কি দিছি আমি? এখানে দুইটা হিসাব খুঁজে বের করি। একটা নগদ পাইছি, একটা নগদান হিসাব পাইছি। দুইটা হিসাব আমাদের লেনদেন থেকে বের করতে হবে। আরটা কি দিচ্ছি? সেবা প্রদান। সেবা কি হিসাব? এখন সেবা হচ্ছে আমাদের আয় হিসাব। সেবা কি হিসাব? আয় হিসাব। তাহলে এখন এই অংশটা একটু পড়ে নিই আমরা। আয় হিসাবটা একটা, নগদান হিসাব একটা, সেবা আয় হিসাব একটা পাইলাম। এখানে আরেকটা বলছে 19,000 টাকা নগদে, 19,800 টাকা নগদে, বাকিতে 2,400 টাকা। তার মানে কি? আমি বাকিতেও সেবা দিচ্ছি 2,400 টাকা। এই 2,400 টাকা আমি পাবো। তাহলে আমি পাইলে সেটাই কি বলা হয়? সেটা বলা হয় প্রাপ্য হিসাব। এখন প্রাপ্য হিসাব কি? প্রাপ্য হিসাব আমরা অনেকবার বলেছি, প্রাপ্য হিসাব হচ্ছে সম্পত্তি হিসাব। সেজন্য সম্পত্তি পাশে একটা হিসাব করতে হবে, প্রাপ্য হিসাব, সম্পত্তি হিসাব। সেজন্য সম্পত্তি পাশে দেখো আমি প্রাপ্য হিসাব নামে আরেকটা কলাম করলাম। এখানে গিয়ে নিচেরটাতে লিখতে হবে কত টাকা পাচ্ছি? 2,400 টাকা। আশা করি এটা বুঝতে পারছো। বাকিতে মানে প্রাপ্য, আমি পাবো, আমি পাইলে সম্পত্তি, সেটার নাম প্রাপ্য হিসাব। সে প্রাপ্য হিসাবকে আমরা সম্পত্তি পাশে লিখেছি। কত টাকা পাবো? 2,400 টাকা। এখন এটা তো আমরা লিখলাম যেটা পাবো সেটা, যেটা পাইছি সেটা। আর একটা কী হিসাব? সেটা হচ্ছে সেবা হিসাব। এখন সেবা কী হিসাব? সেবা হচ্ছে, দেখো, সেবা হচ্ছে আয় হিসাব। এই দুইটা সেবা আমি পেয়েছি একসাথে, অর্থাৎ একসাথে সেবা দিয়েছিলাম, সে আমাকে নগদ টাকা দিছে এবং বাকি রাখছে। তাহলে দুইটাই তো আয়, এইটাও আয়, এইটাও আয়। আয় কোথায় লিখতে হবে? আমাদের মূলধনের কলামে গিয়ে লিখতে হবে। কত টাকা টোটাল হয় আমার? একটা হয় এই 19,800 টাকা একটা, প্লাস আরেকটা হচ্ছে 2,400 টাকা, 22,200 টাকা। আমরা এখানে 22,200 টাকা লিখে দেব। আশা করি বুঝতে পেরেছো। এটা আবার বুঝে দিচ্ছি আমি সহজে একদম। আমি একজন মানুষকে সেবা দিছি, অর্থাৎ তুমি একজন মানুষকে সেবা দিছো, সে তোমাকে নগদ টাকা দিছে, তুমি নগদ ডয়ারে রেখে দিছো। নগদ ডয়ারে কোথায়? এই দেখো, কী করে রাখবো? যোগ করে রাখবো। নগদ ডয়ারে রেখে দিছো 9,800 টাকা। তারপর সে বাকি বলছে ভাই পরে দিব। পরে মানে তার কাছে পাবা, যার কাছে পাও তার নাম প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব সম্পত্তি, এই প্রাপ্য হিসাব নামে ধরলাম 2,400 টাকা। এই দুইটাই কী করে পাইছো? তুমি সেবা দিয়ে পাইছো। সেবা কি হিসাব? আয় হিসাব। আয় কোথায় কী করতে হয়? আয় মালিকানা সত্ত্বে গিয়ে এই যোগ করতে হয়, সেজন্য এখানে যোগ করে দিছি। যোগ মানে কি? ব্র্যাকেট দিয়ে না রাখলে যোগ। আশা করি বুঝতে পেরেছো। আর একটা কলাম আঁকি, আমরা উদ্বৃত্তগুলো নামাবো। এটা কয় তারিখ ছিল? 3 তারিখ। এখন উদ্বৃত্ত কত হয় এখানে? এই দুটাতে আমাকে যোগ করতে হবে। তাহলে যোগ করলে কত আসে? 14,800, 19,800। তাহলে 14,800 যোগ 19,800, 34,600 টাকা আমার এখানে হচ্ছে। 34,600। এরপর হচ্ছে 10,200, এখানে 6,000, এখানে কত আসে? 31,000-এর সাথে 22,200 যোগ করলে আমাদের। এরপরের তারিখটা আমরা দেখি এখন। এরপর তারিখটা হচ্ছে 22 তারিখ। 22 তারিখ কী করছে একটু দেখে আসি। 22 তারিখ হচ্ছে প্রাপ্য হিসাব পথে 900 টাকা পাওয়া গেল। তার মানে কি? পাওয়া গেল মানে কি? আমি যার কাছে পাইতাম সে আমাকে দিয়ে দিচ্ছে। আমি যার কাছে পাইতাম সে, তার নাম কি? আমি যার কাছে পাইতাম তার নাম হচ্ছে প্রাপ্য হিসাব। সে আমাকে দিয়ে দিচ্ছে, তো সে আমাকে দিলে সে কমে যাবে না? কমে। তাহলে প্রাপ্য হিসাব থেকে আমি 1500 টাকা কমাই দিব। দিয়ে মনে করো একজন ব্যক্তির কাছে পাইতাম, সে আসছে, এসে আমাকে 1500 টাকা দিল। আমি টাকাটা কোথায় রাখলাম? অবশ্যই আমার ডয়ারে রাখলাম। আমার ডয়ার মানে কোনটা? নগদে রাখলাম। আর প্রাপ্য হিসাব সে কমে যাবে। তাহলে কোথায় যাবে? আমাকে দিল বিদায়, আমি নগদে দিয়ে দিলাম 1500 টাকা। এখান থেকে এখানে বাইরে গেল 1500 টাকা এবং সে কমে যাবে। তাহলে প্রাপ্য হিসাব থেকে আমি আগে পাইতাম কত?
2400 টাকা পাইতাম, এখন সে দিয়ে দিচ্ছে 1500 টাকা, তাহলে 1500 টাকা সে কমে যাবে। কমলে কীভাবে লিখতে হয়? ব্র্যাকেট দিয়ে লিখতে হয়, আর কোনো জায়গায় যাবে না, এতটুকুতে শেষ। এখন আমরা উদ্বৃত্ত নামাই, এখানে থাকবে কত? এখানে বাড়লো, এখানে 3460 টাকা ছিল আমাদের, 34600, 34600 সাথে আমরা যোগ করব প্লাস 1500 টাকা, তাহলে আস্তে আস্তে আমাদের 34100 টাকা। এখানে উদ্বৃত্ত ছিল 10,200, এরপর হচ্ছে 60,000, এখানে হচ্ছে 2400 থেকে আমাদের 1500 চলে যাবে, 1500 চলে যাবে, তাহলে 1500 চলে গেলে আর থাকবে যে এখানে 900। এরপরে এখানে উদ্বৃত্ত হচ্ছে যাই ছিল তাই, কোনো পরিবর্তন হয়নি। আশা করি বুঝতে পেরেছ। উদ্বৃত্ত নামানোর প্রতিটা ভিন্ন বই দেয় না, কিন্তু কিছু কিছু বইয়ে দেয়, আমি লেকচার বইয়ের মধ্যে দেখি নাই উদ্বৃত্ত নামাতে। তারা কিন্তু শুধু উদ্বৃত্ত নামিয়ে এভাবে কলাম করে যোগ বিয়োগটা করে দেয় আর কি, যেগুলো ব্র্যাকেটে থাকে বিয়োগ করে এখানে ফিগারটা নামে। আমরা যদি উদ্বৃত্ত নামাই এখানে ফিগারটা যোগ বিয়োগ করে নেমে আসে, সেটা আমাদের যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারো। এরপর আরেকটা তারিখ আছে মনে হয়, আমরা এটা দেখে আসি। 25 তারিখ আপ্যায়ন, আরেকটা হিসাব কি? আপ্যায়ন। আপ্যায়ন কি হিসাব? ব্যয় হিসাব। তো ব্যয় কোথায় যায়? ব্যয় হচ্ছে মালিকানা সত্ত্বের কলামে, তাহলে এখানে ব্যয় নামে আপ্যায়ন নামে আমরা 300 টাকা এই কলাম থেকে করে দিতে হবে, আমাকে বি করে দিতে হবে। এরপরে এই টাকাটা দিছি থেকে অবশ্যই নগদ থেকে আমি দিয়েছি, তাহলে এখান থেকে আমাকে কমিয়ে দিতে হবে। এই দুটাই বুঝতে পারছো কিনা? আশা করি আপ্যায়নটা কী নামে? নগদ থেকে আপ্যায়ন খরচ দিয়েছি, সেজন্য নগদ থেকে কমাই দিয়েছি। আবার আপ্যায়ন হচ্ছে ব্যয় হিসাব, সেজন্য ব্যয় এখানে বিয়োগ করতে হয়, সেজন্য এখানে বিয়োগ করে দিয়েছি। এখন আমরা উদ্বৃত্তটা নামাই। এখানে উদ্বৃত্ত আর কত থাকে? 34,100 থেকে আমাদের 300 চলে যাবে। 34,000 আর কত হয়? 35,800 টাকা, তাহলে 35,800 আমরা এখানে দিয়ে দিব। এরপরে এখানে যাই ছিল তাই, 10,200, কোনো পরিবর্তন নাই। এরপরটা 6,000, যাই ছিল তাই। এরপর 900, এরপরে হচ্ছে এখান থেকে 300 চলে যাবে। 300 চলে গেলে 52,000 কত হয়? 53,200 থেকে 52,900। আমাদের আর কোনো নাই, দেখো এখানে আমাদের হিসাব শেষ। এই আমরা 25 তারিখ পর্যন্ত করে ফেলছি, লাস্টেতে আমরা তারিখ দিই না, আমরা একটু তারিখ দিই। এটা হচ্ছে 25 তারিখ, পূর্বেরটা তো। এখন আমাদের অঙ্কটা হয়েছে কিনা আমরা একটু চেক করবো। কীভাবে চেক করবো? সম্পত্তি পাশ সবগুলো যোগ করব, এইগুলো যোগ করব আমরা, আর এদিকেরগুলো সবগুলো যোগ করব। যদি দুই পাশে মিলে যায় আমরা এই পাশটা যোগ করবো, এই পাশটা, এই 4টা যোগ করব, এবং এদিকের কলমটা যোগ করব। যোগ করে আমাদের যদি অঙ্ক দায়ে তো কোনো হিসাব আসে নাই, দেখতেছি কোনো হিসাবে আসে নাই, তাহলে আমাদের শুধু একটা হিসাব আছে 52,900 টাকা। আমরা কলমটা করছিলাম এমনি। আমরা এই 4টা যোগ করে দেখি এই ফিগারটা মিলে কিনা। আমাদের এখানে 52,900 আমরা লিখে দিতে পারি। এরপর এদিকে দেখি, তাহলে আমাদের 35,800 যোগ 10,200 যোগ 6,000 যোগ 900, 52,900। দেখো তো মিলছে কিনা? দেখো দুই পাশে মিলে গেছে আমাদের 52,900 টাকা। তার মানে কি? আমাদের অঙ্কটা হয়েছে। এরপর আমরা ডাবল টান দিয়ে ক্লোজ করে দিব। আমরা পরীক্ষার খাতায় ডাবল টান দিয়ে কী করে দিব? ক্লোজ করে দিব। দুইটা টান দিয়ে দিব, ক্লোজ করে দিব। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। একটু দেরি হয়েছে, দেরি হলো, আমরা প্র্যাকটিস করেন আমাদের সাথে, ইনশাআল্লাহ ভালো রেজাল্ট করতে পারবেন। পরবর্তী ভিডিওতে আমরা আরেকটা বোর্ড কোশ্চেন নিয়ে আলোচনা করব। দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।